নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। গতকালকের পর্বে আপনাদের সঙ্গে আমি একটা নিরামিষ থালির রেসিপি শেয়ার করেছিলাম। সেটা দেখে অনেকেই এরকম থালির আইডিয়াই চেয়েছেন, তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি রবিবার স্পেশাল একটা আমিষ থালির রেসিপি। আমার আজকের থালিতে রয়েছে ভাত, লাল শাক ভাজা, তেলকই, মাটনের ঝোল এবং একটা আমের চাটনি। মাটন এবং আমের চাটনির রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রান্না শুরুর আগেই আমি মাটনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে 900 গ্রাম মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই মাংসের জন্য আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু মোটেই এভাবে মেপে মেপে রান্না করি না, তবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওজনটা দেখিয়ে দিচ্ছি। মাটন রান্নার জন্য আমি আদা এবং রসুনের পরিমাণটা সমান সমান নেওয়ার চেষ্টা করি। প্রথমেই আমি এখানে টুকরো করা আদা নিয়ে নিয়েছি। আদাটা 30 গ্রাম মতো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এর সাথে খোসা ছাড়ানো রসুন নিয়ে নিয়েছি, সেটাও ওই 36 গ্রাম মতো রয়েছে। মানে আদা এবং রসুন দুটো কিন্তু প্রায় সমান সমান পরিমাণে এবং ওজনে রয়েছে। আদা রসুনের সাথে আমি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাও বেটে নেব। এই লঙ্কাগুলোতে অতটা ঝাল ছিল না, তাই একটু বেশি করেই আমি দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী লঙ্কাটা নেবেন। আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে নেওয়ার পর এটা আমি মাটনের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর সাথেই দিয়ে দিলাম 100 গ্রাম মতো টক দই, 1 চা চামচ নুন দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ মতো দিয়ে দিচ্ছি। এটাতে জাস্ট কালারটা ভালো হবে, ঝাল কিন্তু এক্সট্রা আর হবে না। আর দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপর এই সমস্ত উপকরণ মাটনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে ঢাকা দিয়ে এটাকে এভাবেই আধ ঘন্টা মতো রেখে দেব, তাতে মাটনটাও ভালো মতো ম্যারিনেটেড হয়ে যাবে। আর এখানে দেখুন আমি চালও ধুয়ে রেখেছি, চালটাকেও আধ ঘন্টা মতো ভিজতে দেব। তারপর ভাতটা রান্না করব, তাতে ভাতটা সুন্দর ঝরঝরে হবে এবং লম্বাও হবে। আর এতে ভাত রান্না করতে সময়ও খুব কম লাগবে। আধ ঘন্টা পর এবার আমি মাটন রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 1/2 চা চামচ মতো নুন দিয়ে দিলাম। তারপর এই তেলের মধ্যেই আমি 4টে আলু দিয়ে আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব। তেলের মধ্যে এরকম একটু নুন দেওয়া হলে আলুগুলো ভাজার সময় তেল ছেটার ভয় থাকে না। আলুগুলোকে চারিদিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এদিকে দেখুন মাটনটা যতক্ষণে ম্যারিনেট হওয়ার জন্য রেখেছিলাম সেই সময় আমি এখানে তেলকইটা রান্না করে নিয়েছি। তেলকইয়ের রেসিপি আমি কয়েকদিন আগেই আমার চ্যানেলে আপলোড করেছিলাম, সেই জন্য আজকে আর নতুন করে রেসিপিটা দিলাম না। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ওই রেসিপিটা দেখে নিতে পারেন। তেলকইয়ের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দিয়ে দেব। এদিকে দেখুন আলুগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যেই এবার 4 টুকরো পেঁপে দিয়ে পেঁপেগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল কিন্তু ভীষণই সুস্বাদু হয়। যদি কখনো খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি চান আপনারা পেঁপেটা স্কিপ করতেই পারেন। পেঁপেটা ভেজে তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা ফোড়নের জন্য। ফোড়নে কিন্তু আমি আর অন্য কিছু এখানে ব্যবহার করছি না। তেজপাতাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এটাকে ভাজতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা মাখানো মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে মিনিট 10 সময় নিয়ে মাটনটাকে ভেজে নিতে হবে। তেলের উপর দেওয়ার পরই দেখবেন মাটন থেকে একটু জল ছাড়তে শুরু করছে, কারণ এর মধ্যে একটু নুন দেওয়া রয়েছে। তো হাই ফ্লেমে রেখে জলটাকে শুকিয়ে নিতে হবে। তারপর লো ফ্লেমে রেখে এই মাটনটাকে আরও 20-25 মিনিট মতো কষিয়ে নিতে হবে। মাটন যত ভালো করে কষানো হয় মাটনের স্বাদ কিন্তু ততই ভালো হয়। কিছুক্ষণের মধ্যেই দেখুন মাটন থেকে বেরোনো জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো। দই এবং টমেটো আমি এখানে দুটোই ব্যবহার করেছি, সেই জন্য পরিমাণে কিন্তু দুটোই কম কমই দিয়েছি। আপনারা দই বা টমেটো দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা এখানে ব্যবহার করতে পারেন। আর মাটন রান্নায় তেল যদি কম পরিমাণে দেওয়া হয় তাহলে দেখবেন মশলাটা কিন্তু মাঝে মধ্যে একটু শুকিয়ে যাবে। তখন অল্প অল্প করে জলের ছিটে দিয়ে মশলাটাকে কষাতে থাকবেন। আর মশলাটা কষানোর সময় অবশ্যই কিন্তু কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবেন।
প্রায় আধ ঘন্টা কষিয়ে নেওয়ার পর এবার আমি মাটনটাকে প্রেসার কুকারের মধ্যে শিফট করে দিচ্ছি, যাতে মাটনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তবে আপনারা চাইলে কড়াইতেই খানিকটা গরম জল দিয়ে মাটনটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিতে পারেন। এই সময় আমি ভেজে রাখা আলুগুলো মাটনের মধ্যে দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। আমি মাটন রান্নার কড়াইতেই জল দিয়ে জলটা গরম করে এখানে দিয়েছি, তাতে কড়াইতে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট হবে না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাটন ম্যারিনেট করার সময় নুন আমি খুব বেশি পরিমাণে দিইনি, তাই নুনটা এখানে অ্যাডজাস্ট করে দিচ্ছি। আপনারা অবশ্যই নুনটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। তারপর আবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পেঁপেটা কিন্তু এখনও আমি এর মধ্যে দিইনি, কারণ পেঁপেটা যদি গ্রেভির মধ্যে মিশে যায় তাহলে কিন্তু পেঁপেটা সেদ্ধ হওয়ার পর একেবারে গলে যাবে, এটা তখন তোলা যাবে না। তাই জন্য সমস্ত কিছু মেশানো হয়ে যাওয়ার পর আমি পেঁপেটা এরকম ওপর থেকে দিয়ে দিলাম। এতে পেঁপেটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে যাবে এবং পেঁপেটা কিন্তু গলেও যাবে না। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলেই একদম রেডি হয়ে যাবে মাটনের ঝোল। 2টো হুইসেল আসার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। তবে প্রেসার কুকারটা এখনই কিন্তু আমি খুলছি না। প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর খুলতে হবে। আর ততক্ষণে এদিকে দেখুন শাক ভাজাটাও রেডি হয়ে গেছে। আজকে এই লাল শাক ভাজার তত্ত্বাবধানে রয়েছেন স্বয়ং আমাদের ফিনান্স মিনিস্টার কর্তামশাই। পোস্ত বাদাম দিয়ে এই লাল শাক ভাজার রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনারা রেসিপিটা দেখে নিতে পারেন, লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার চলে যাচ্ছি কাঁচা আমের চাটনির রেসিপিটাতে। প্রথমেই একটা প্রেসার কুকারের মধ্যে আমি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম কাঁচা আমগুলোকে সেদ্ধ করার জন্য। 2টো মাঝারি সাইজের আম খোসা ছাড়িয়ে বীজগুলো বাদ দিয়ে আমের বাকি অংশটাকে আমি এভাবে রাফলি চপ করে নিয়েছি, মানে যেমন খুশি কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে হাই ফ্লেমে জাস্ট একটা হুইসেল আসা পর্যন্ত আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। কাঁচা আম সেদ্ধ হতে খুব বেশি সময় কিন্তু লাগে না, তাই জাস্ট একটা হুইসেলই কিন্তু যথেষ্ট। দেখুন একটা হুইসেল আসা মাত্রই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এই প্রেসার কুকারটাকে নামিয়ে নিয়ে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা শুকনো লঙ্কা এবং 1/2 চা চামচ মতো গোটা মৌরি দিয়েছি ফোড়নের জন্য। শুকনো লঙ্কা এবং মৌরিটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা আমটা দিয়ে দিতে হবে। জল সমেত পুরো আমটাই এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার একটা হাতা বা স্প্যাচুলার সাহায্যে এই আমের টুকরোগুলোকে একটু এভাবে চেপে চেপে ম্যাশ করে দিতে হবে। আমটা যেহেতু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাই এই কাজটা করতে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হবে না। আমটা ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। এই চাটনিটাতে আমি টক ঝাল মিষ্টি 3টে স্বাদই রাখতে চাই, সেজন্য চিনিটা খুব বেশি পরিমাণে দিইনি। আপনারা যদি শুধু মিষ্টি চাটনি বানাতে চান তাহলে চিনিটা আরও একটু বেশি পরিমাণে দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে প্রেসার কুকারে আমটা আমি সেদ্ধ করেছিলাম সেই প্রেসার কুকারের মধ্যেই অল্প একটু জল নিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিচ্ছি। চাইলে এই চাটনির মধ্যে আপনারা একটু কাজু কিশমিশও দিতে পারেন, তাতেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে ব্যবহার করেছি। সমস্ত উপকরণ খুব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। আমাদের চাটনি কিন্তু এখানে অলমোস্ট রেডি, জাস্ট একবার এটাকে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এই চাটনিটা বেশি পরিমাণে বানিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে ফ্রিজে রেখে 15 দিন পর্যন্ত খাওয়া যেতে পারে। আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি, নুন মিষ্টি সমস্ত কিছুই একদম পারফেক্ট আছে। আমাদের চাটনি এখানে একদম রেডি। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি মাটনটা কীরকম দেখতে হয়েছে। দেখুন পেঁপেটা কিন্তু একটুও গলে যায়নি, যেরকম গোটা গোটা অবস্থাতে ছিল সেরকমই রয়েছে। আবারও বলছি, এরকম আলু আর পেঁপে দিয়ে মাটন যদি না খেয়ে থাকেন
তাহলে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বাকি রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে শাক ভাজা রয়েছে, এখানে চাটনি রয়েছে, আর চাটনির পাশেই রয়েছে সকালে আমি একটু পাস্তা বানিয়েছিলাম, পাস্তাটা একটু এক্সট্রা রয়ে গেছে, তো এটা আমি মেয়ের জন্য সন্ধ্যেবেলার টিফিন হিসাবে রেখে দিয়েছি, ওকে গরম করে দিলে ও খেয়ে নিতে পারবে। আর এখানে রয়েছে দারুণ সুস্বাদু তেলকই। আমার রবিবারের রান্নাবান্না এখানে সমস্ত কিছুই রেডি, এবার জাস্ট এটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দিয়েছি। আর এখানে আমি ভাতের ওপরে লেবুটা রেখেছি জাস্ট সাজানোর জন্য। এটা দেখে কিন্তু আপনারাও কাঁসার থালায় কখনোই লেবুর রস দিয়ে কিছু খাওয়ার চেষ্টা করবেন না, তাতে কিন্তু কাঁসার সঙ্গে লেবুর খুব খারাপ রিয়াকশান হয়, তাতে কিন্তু শারীরিক অসুস্থতা হতে পারে। এটা আবারও বলে দিচ্ছি, শুধু সাজানোর জন্য আমি রেখেছি। তাহলে আজকের এই রবিবার স্পেশাল আমিষ থালি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন রেসিপি ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।